ইরান যুদ্ধ 4 সপ্তাহ স্থায়ী হতে পারে ইঙ্গিত ট্রাম্পের। নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র। মার্কিন রণতরীতে পাল্টা হামলায় 3 জন নিহতের দাবি তেহরানের। ইরানের পাল্টা হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত। কুয়েত বিমানবন্দরে আহত 4 প্রবাসীদের নিরাপত্তায় গুরুত্ব প্রধানমন্ত্রীর। ফ্লাইট বাতিলে ভোগান্তি কমানোর চেষ্টা। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশেও। জ্বালানি খাতের সংকটের শঙ্কা, রেমিটেন্স প্রবাহেও লাগতে পারে বড় ধাক্কা। স্বনির্ভর অর্থনীতিতে জোর। ঈদে রেলের আগাম টিকিট বিক্রি শুরু কাল। এবারও শতভাগ মিলবে অনলাইনে। অতিরিক্ত যাত্রী পরিবহনে থাকবে 5 জোড়া স্পেশাল ট্রেন। শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি। এবং চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান। পাহাড়ি এলাকায় গা ঢাকা দিয়েছে ধারণা পুলিশের। অপরাধীদের ছাড় না দেওয়ার ঘোষণা। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরও হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। রোববার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার পাশাপাশি 7 সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে মার্কিন বাহিনী। অন্যদিকে ইসরায়েলের পশ্চিম জেরুজালেম ও মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে 3 মার্কিন সেনা নিহতের দাবি করেছে তেহরান। এদিকে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে 4 সপ্তাহ যুদ্ধ স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন তিনি। এরই মধ্যে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনার জন্য ট্রাম্প প্রস্তুত বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় রোববার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদর দফতরে হামলার দাবি করে মার্কিন সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, মার্কিন সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। আইআরজিসির আর কোনো সদর দফতর নেই। ইরানের নৌ সদর দফতরও ধ্বংসের দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন তেল আবিবের যৌথ বিমান হামলায় ইরানের কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ। চলমান মার্কিন ইসরায়েল অভিযানে ইরানের 40-এর বেশি শীর্ষ নেতাকে হত্যার দাবি করেছে ওয়াশিংটন। রাজধানী তেহরানে গান্ধী হাসপাতালেও বিমান হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সদর দফতরেও হামলার খবর পাওয়া গেছে। এদিকে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। ইসরায়েলের পশ্চিম জেরুজালেমে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন বিমানবাহী রণতরীতে 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দাবি করেছে ইরান। আইআরজিসি জানায়, রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে তারা। এতে মার্কিন সামরিক বাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে দাবি তাদের। যদিও এক মার্কিন কর্মকর্তা ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় রণতরীতে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন। এদিন ইরাক, বাহরাইনেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার কাতারের দিকে এগোতে থাকা একটি ইরানি ড্রোন ধ্বংস করেছে ব্রিটিশ যুদ্ধবিমান। চলমান উত্তেজনায় হরমুজ প্রণালী বন্ধ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে হরমুজ প্রণালী বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে পাল্টাপাল্টি হামলার মধ্যেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে চলমান অভিযান 4 সপ্তাহ স্থায়ী হতে পারে বলেও জানিয়েছেন তিনি। এদিন আবারও আইআরজিসিকে অস্ত্রত্যাগের আহ্বান জানান ট্রাম্প। আমি আবারও বিপ্লবী গার্ড, ইরানের সামরিক বাহিনী ও পুলিশকে আহ্বান জানাচ্ছি, অস্ত্র সমর্পণ করুন এবং পূর্ণ দায়মুক্তি গ্রহণ করুন। না হলে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে এবং তা মোটেও সুখকর হবে না। হুমকি ধামকির মধ্যেই ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় ডোনাল্ড ট্রাম্প প্রস্তুত বলে জানিয়েছে হোয়াইট হাউস। রাইসা জান্নাত, সময় সংবাদ। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের মার্কিন কনসুলেটে হামলার চেষ্টা করে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 17 জন নিহত হয়েছেন। একই দিনে ইরাকে মার্কিন দূতাবাস ঘিরে ফেলার চেষ্টা করলে বিক্ষোভকারীদের প্রতিহত করে নিরাপত্তা বাহিনী।
রোববার রণক্ষেত্রে পরিণত হয় পাকিস্তানের করাচি। যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার ঘটনায় মার্কিন কনসুলেটে হামলার চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, করাচির এমটি খান রোডে কনসুলেটের সামনে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। সংঘর্ষের ঘটনাও ঘটে, এতে বেশ কয়েকজন হতাহত হন। পুলিশ ও রেঞ্জার্স সহ আইন শৃঙ্খলা বাহিনী সহিংসতা রোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। বিক্ষোভের কারণে করাচির যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সুলতানাবাদ থেকে মাইকোলাচি অভিমুখে যাওয়ার রাস্তাটি বন্ধ থাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আন্দোলনের এক পর্যায়ে করাচিতে অবস্থিত জাতিসংঘের দূতাবাসে আগুন ধরিয়ে দেয় প্রতিবাদকারীরা। খামেনি হত্যার প্রতিবাদে ইরাকের মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, রোববার বিক্ষোভকারীরা সব বাধা ভেঙে বাগদাদে মার্কিন দূতাবাসের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। তাদের হাতে ইরান ও খামেনি ছবি সম্বলিত পতাকা দেখা যায়। এ সময় বিক্ষোভকারীরা দূতাবাস ঘিরে ফেলার চেষ্টা করলে তাদের প্রতিহত করার চেষ্টা করে ইরাকের নিরাপত্তা বাহিনী। এক পর্যায়ে সংঘাতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সহ 3 প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাংলাদেশি সহ আরও অন্তত 58 জন। এদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আহত হয়েছেন 4 বাংলাদেশি সহ অন্তত 12 জন। যুক্তরাষ্ট্র ইসরায়েলি যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান, যার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ওপর। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলায় অধিকাংশ অস্ত্র ধ্বংস বা সাগরে ভূপাতিত করা হলেও 35টি ড্রোন আঘাত হেনেছে। হামলায় এক বাংলাদেশি সহ 3 জন নিহত হয়েছেন। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালে আহমেদ। বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 58 জন আহত হয়েছেন বলে জানায় আমিরাত কর্তৃপক্ষ। এতে উদ্বেগ বেড়েছে প্রবাসীদের মধ্যে। রীতিমতো আমরা স্বাচ্ছন্দ্যে কাজকাম করতে পারছি না বা ভিতর থেকে একটা ভয় কাজ করতেছে। দেশবাসীর কাছে দোয়া চাই যেন তারা আমাদের জন্য দোয়া করে। চলমান পরিস্থিতিতে নিরাপত্তার নির্দেশনা মেনে চলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। নিতান্ত অতি জরুরি না হলে ঘর থেকে বের হবেন না। পাসপোর্ট, আমিরাত আইডি, নগদ দিরহাম, শুকনো খাবার, পানি ইত্যাদি হাতের কাছে রাখুন। কোনো জমায়েত করবেন না। আরব আমিরাত সরকারের নির্দেশ মেনে চলুন। গুজবে কান দিবেন না। বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়া এবং শেয়ার করা থেকে বিরত থাকুন। আমিরাতে এটি একটি দণ্ডনীয় অপরাধ। এদিকে শনিবার সন্ধ্যায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও ড্রোন হামলা চালায় ইরান। এতে 4 বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অন্তত 12 জন আহত হয়েছেন। আহতরা বিমানবন্দরে দায়িত্ব পালন করছিলেন। আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করে চিকিৎসার খোঁজ নিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারিক হোসেন। কুয়েত এয়ারপোর্টে একটা ড্রোন হামলা হয়, তো সেখানে আমাদের বাংলাদেশের 4 জন কর্মী তারা কর্মরত ছিলেন, তারা আহত হয়েছেন। আমি আজকে তাদেরকে ফারমানি হসপিটালে দেখতে গিয়েছিলাম। সংঘাত চলাকালে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রদূত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার জেরে মধ্যপ্রাচ্য রুটে বন্ধ থাকা ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। দোহা, আবুধাবি ও দুবাই ছাড়া বিমানের সব ফ্লাইট চালুর তথ্য নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ। যাত্রীদের দুর্ভোগ কমাতে সব সেবা নিশ্চিতের কথা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্যের আবুধাবি, দুবাই, কুয়েত সহ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধে বিপাকে পড়েন বাংলাদেশি প্রবাসী শ্রমিক ও যাত্রীরা। তবে রোববার সকাল 11টার পর মধ্যপ্রাচ্যের জেদ্দা, রিয়াদ ও মাস্কটে ফ্লাইট চালু করে বেসরকারি সংস্থা ইউএস বাংলা। চলেছে সৌদি এয়ারলাইন্সেরও কয়েকটি ফ্লাইট। বিমান বাংলাদেশ জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে দোহা, আবুধাবি ও দুবাই ছাড়া বিমানের সকল ফ্লাইট চালু করা হয়েছে। যাত্রীদের আন্তর্জাতিক আইন মেনে দেয়া হবে ক্ষতিপূরণ। মদিনাটা ছিল 337, জেদ্দাটা হচ্ছে 335, যেটা গতকাল ক্যান্সেল হয়েছিল। এটা আজ সন্ধ্যা 7টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। যে সমস্ত ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন আছে সেগুলো ফলো করেই হচ্ছে গিয়ে আমরা প্যাসেঞ্জাররা সুযোগ সুবিধা অবশ্যই পাবে। এর মধ্যে এয়ার ইন্ডিগো সহ কয়েকটি এয়ারলাইন্স ফ্লাইট বাতিল করায় বিমানবন্দরে এসে বিপাকে পড়েন যাত্রীরা। তথ্য পেতে অসহযোগিতার অভিযোগ করেন তারা। একটা পাশে আমার ফ্লাইট হওয়ার কথা ছিল, তো হয় নাই। এখন বলতেছে যে কোনো ফ্লাইটই হবে না, ওনারা কিচ্ছু জানে না। যাত্রী এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারছেন, ওখানে যা ওনারা বলতেছে যে এই
ফ্লাইটটা আজকে আর হবে না। এই ফ্লাইটটা কবে হবে আমরা এখনো নিশ্চিত না যে কবে দিবে বা কবে যাইতে পারবো। দুপুরে যাত্রীদের খোঁজখবর নিতে বিমানবন্দর পরিদর্শনে এসে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য সব সেবা উন্মুক্ত রেখেছে মন্ত্রণালয়। দেয়া হচ্ছে ফ্লাইটের সব হালনাগাদ। আমরা 24 আওয়ার্স আছি। মেসেজ আমিও তো আপনাদের বললাম, হটলাইন নাম্বার আমাদের আছে, আমাদের লোকাল এমপি এখানে আছে, আমরা সর্বক্ষণই আছি। আমাদের দেবেন, আমরা তখনই আমরা সব ধরনের প্রিপারেশন আছে। রোববার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্য রুটে 54টি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকেও মধ্যপ্রাচ্যগামী একাধিক ফ্লাইট বাতিল করা হয়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যাপ্ত মজুদ থাকায় বর্তমান পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকট হবে না। পররাষ্ট্র ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জানান, ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় অঞ্চলের মতো রাজধানীতেও 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিনের মতো রোববারও সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে মন্ত্রিপরিষদ বিভাগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর হুমায়ুন কবির এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। আলোচনায় উঠে আসে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি সহ আন্তর্জাতিক নানা বিষয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকায় বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংকট হবে না বলে জানান তিনি। বাংলাদেশি যারা আছে ওইসব জায়গায় এরাই আমাদের প্রায়োরিটি, এবং যারা স্ট্যান্ডার্ড আছে প্যাসেঞ্জাররা, এদেরকে সহায়তা করা। উই আর কোঅর্ডিনেটিং ওয়েল, যাতে কোনো ডিস্ট্রেস আমাদের সিটিজেন্সদের হয় না। সংকটে আমরা আগেও দেখছি যে বিভিন্ন সময় কিছু এনার্জি রিলেটেড একটু ফ্লাকচুয়েশন হইতে পারে, বাট যে স্টক আছে এটা নিয়ে কোনো তেমন অসুবিধা হবে না। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রী বলেন, ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগ মোকাবিলায় দেশের উপকূল অঞ্চলের মতো রাজধানীতেও অন্তত 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গত মাসে যে আর্থকোয়েকের দেখা দিচ্ছিল বিভিন্ন জায়গায়, সে কারণে উনি বিশেষ করে ঢাকা কেন্দ্রিক আমাদেরকে 1 লক্ষ ভলান্টিয়ার, যেটা আমাদের কোস্টাল এরিয়াতে আছে, ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্য অন্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছে। এছাড়া দুর্যোগ পরিস্থিতিতে নাগরিকদের অবস্থান নেওয়া সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় রাজধানীতে স্কুল, খেলার মাঠ ও খোলা স্থান চিহ্নিত করে তা প্রস্তুত রাখার নির্দেশনাও দেন সরকার প্রধান। বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, সেন্ট মার্টিনের ট্রলার সহ 153 জনকে উদ্ধার করল কোস্টগার্ড। পাচারকারী চক্রের 15 সদস্য আটক। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত দীর্ঘায়িত হলে দেশের জ্বালানি খাত বড় সংকটে পড়ার শঙ্কা রয়েছে। অপরিশোধিত তেল ও এলএনজি আমদানির একক উৎস মধ্যপ্রাচ্য, আবার পরিশোধিত জ্বালানির সিংহভাগ আসে এ অঞ্চল থেকে। এমন অবস্থায় বিশেষজ্ঞদের সতর্কতা, সংঘাত বাড়লে জ্বালানি সরবরাহ ও দাম দুই ক্ষেত্রেই বাংলাদেশের ঝুঁকি বাড়বে। যদিও বিকল্প উৎসের কারণে জুন পর্যন্ত বড় ধরনের সংকটের শঙ্কা দেখছে না বিপিসি। ফারুক বেরবিনের রিপোর্ট। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে অস্থিরতা ছড়িয়েছে বাংলাদেশে জ্বালানি আমদানির প্রধানতম উৎস মধ্যপ্রাচ্য জুড়ে। বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম রুট হরমুজ প্রণালীর দুই পাশে আটকা শত শত তেলবাহী জাহাজ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের দামেও বড় উল্লম্ফন। $70 আশেপাশে থাকা ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম $100 ছুঁতে পারে আসছে এমন পূর্বাভাসও। এ অবস্থায় উদ্বেগ জাগছে বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে। দেশে জ্বালানি আমদানির সিংহভাগই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। অপরিশোধিত তেলের একক উৎস সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জন্য বড় অংশে নির্ভরতা মধ্যপ্রাচ্যের উপর। এছাড়া এলএনজি আমদানির চুক্তি আছে কেবল কাতার ও ওমানের সঙ্গে। এলপি গ্যাসের জন্য নির্ভর সে মধ্যপ্রাচ্যের উপরই।
এমন অবস্থায় ইরানের সংঘাতময় পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানির সরবরাহ ও দাম দুই ক্ষেত্রেই বাংলাদেশের সংকট বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। এরকম একটা সেন্সিটিভ জায়গায় যুদ্ধের যে প্রভাব, বিশেষ করে তেল এবং গ্যাসের উপরে, সেটা বিশ্বব্যাপী পড়বে। তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল গরিব দেশগুলো। স্বাভাবিকভাবেই আমাদের দেশে যে তেলের সরবরাহ, দুটো জিনিস ঘটবে, একটা হচ্ছে মূল্যবৃদ্ধি, আর একটি হলো সরবরাহ ঘাটতি। যুদ্ধটা যেন দীর্ঘায়িত না হয়, স্বল্পকালীনে যে ধাক্কা সেটা আমরা সামলাতে পারবো, 15 দিন যদি 20 দিন, কিন্তু এর চেয়ে যদি বেশি দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অর্থনীতিতে একটা বিরাট সংকট সৃষ্টি হবে। নেগোসিয়েশন হলেও কিন্তু আপনার এই জাহাজ পাওয়া এবং এখন যেসব জায়গা থেকে আমরা আমদানি করতে পারবো, ধরেন আমস্টারডাম থেকে আমদানি করতে পারবো, কিন্তু ওখানেও কিন্তু একটা চ্যালেঞ্জ রয়ে গেছে যে সুয়েজ ক্যানেল আছে, ওটাও আবার বন্ধ। ফলে আমাদেরকে অনেক ঘুরে আসতে হলে অনেক বেশি ভাড়া দিয়ে এই জ্বালানি নিয়ে আসতে হবে। তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা জিয়ে থাকলে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া সহ বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি নিরবচ্ছিন্ন রাখতে চায় বিপিসি। সিচুয়েশন অবজার্ভ করছি, 4টা দেশের আমাদের পোর্ট অফ ডেলিভারি আছে, চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর। আমাদের জুন পর্যন্ত চুক্তি করা আছে, জানুয়ারি ফেব্রুয়ারি আসছে, আর বাকিগুলো আমাদেরকে তারা এনশিওর করেছে যে সরবরাহ নির্বিঘ্ন আছে। তবে সরবরাহ চ্যালেঞ্জ উত্তরানো গেলেও শঙ্কা রয়েছে দাম নিয়ে, যা বাড়তি চাপ ফেলতে পারে বৈদেশিক মুদ্রার উপর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রতি মাসে বাংলাদেশমুখী প্রোডাক্ট ওয়েল, ক্রুড ওয়েল, এলপিজি এবং এলএনজি বাহী অন্তত 15টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে আসে। বিকল্প উৎস থেকে নতুন রুটে জ্বালানি সংগ্রহ ও মজুতের পরামর্শ বিশেষজ্ঞদের। শাকত ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এর মধ্যে ইরানের উপর যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথ আক্রমণ চালিয়েছে, তার প্রতিক্রিয়ায় আরব আমিরাত, বাহরাইন, কুয়েত সহ অন্যান্য দেশগুলোতেও হামলা চালিয়েছে ইরান। হরমুজ প্রণালী, যে রুট দিয়ে পৃথিবীর চাহিদার 20% বেশি জ্বালানি তেল পরিবহন করা হয়, এই নৌপথে প্রতি মাসে শুধুমাত্র জ্বালানি তেলবাহী 3000-এর বেশি জাহাজ ও ওয়েল ট্যাঙ্কার চলাচল করে। এর মধ্যে একক দেশ হিসেবে বাংলাদেশে আসে ডিজেল, পেট্রোল, অকটেন এবং জেট ওয়েলের মতো প্রোডাক্ট ওয়েলবাহী 7 থেকে 8টি জাহাজ, ক্রুড ওয়েলবাহী 2টি মাদার ট্যাঙ্কার, এলপিজি বহনকারী 2 থেকে 3টি এবং এলএনজি বহনকারী আরও 3টি বিশেষ জাহাজ। অয়েল এবং গ্যাস রিলেটেড কার্গোর সাপ্লাই চেইনে একটা বড় ক্ষতি এবং বড় দেরি হওয়ার সম্ভাবনা থাকে যায়, এবং সেই সাথে আমাদের কন্টেনার ফ্লো যেগুলি মিডল ইস্টে যায় বা মিডল ইস্ট থেকে আসে, সেই সমস্ত কন্টেনারও আসা এবং যাওয়ার পথে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। অবশ্য কন্টেনারবাহী মাদার ভেসেলগুলো বিকল্প রুটে যাতায়াত বাড়ালো ট্রান্সশিপমেন্ট বন্দরগুলিতে জটের কারণে ভোগান্তিতে পড়তে হবে বাংলাদেশি ব্যবসায়ীদের। বিশেষ করে ট্রান্সশিপমেন্ট পোর্ট হিসেবে পরিচিত সিঙ্গাপুর, শ্রীলঙ্কার কলম্বো, মালয়েশিয়ার পোর্ট কেলাং এবং তানজুম পালাপাস ইতিমধ্যে কন্টেনারের পাশাপাশি জাহাজের জট বাড়তে শুরু করেছে। ট্রান্সশিপমেন্ট পোর্টগুলো যখন এফেক্টেড হবে, আমাদের জাহাজগুলোর যে টার্ন অ্যারাউন্ডটা সেটা বেড়ে যাবে, প্লাস এনার্জি প্রাইস যখন বাড়বে আমাদের ফ্রেটও বেড়ে যাবে, এবং জাহাজের যে ডিলেজটা হবে সেটার কারণে একটা বড় ধরনের আপনার বটলনেকস তৈরি হবে। কন্টেনার কিংবা জ্বালানিবাহী জাহাজগুলো এখন নিরাপদে চলাচলের জন্য বিকল্প পথের সন্ধানে থাকলেও সেখানে সময় লাগবে দ্বিগুণের বেশি, তেমনি খরচ বাড়বে 35 থেকে 40%। এই অবস্থায় সংকট উত্তরণের অপেক্ষার পাশাপাশি জ্বালানির মজুদ অক্ষুণ্ণ রাখতে দেশের মানুষের সাশ্রয়ী হওয়ার কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। কারণ বাংলাদেশের প্রয়োজনীয় এলপিজি, এলএনজি এবং জ্বালানি তেলের বড় যোগানদাতা হলো মধ্যপ্রাচ্যের দেশগুলো। আমরা যেহেতু জ্বালানি নির্ভর আমাদের দেশ, আমরা যেহেতু ইম্পোর্ট বেস, তাহলে আমাদেরকে সেই ক্ষেত্রে একটু সাশ্রয়ী হতে হবে। তবে ক্রুড অয়েল আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালী এড়িয়ে আবুধাবির হুজাইফা বন্দরকে ব্যবহারের পাশাপাশি ফিনিশড অয়েল ও এলএনজি আমদানিতে বিকল্প দেশ খোঁজার পরামর্শ এই জ্বালানি বিশেষজ্ঞের। পেট্রোল, ডিজেল এই জাতীয় প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমাদেরকে বিকল্প হিসেবে চায়না, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই সমস্ত দেশ থেকে এই তেলগুলো আনা যেতে পারে, তাহলে আমরা হরমুজ প্রণালীটা অ্যাভয়েড করতে পারবো। আর এলএনজির ক্ষেত্রে আমাদেরকে
আমেরিকা, অস্ট্রেলিয়া এই জাতীয় দেশ থেকে আমাদেরকে এই এলএনজিটা আমদানির ব্যবস্থা করতে হবে। সব ধরনের জ্বালানি তেল সর্বনিম্ন 22 থেকে সর্বোচ্চ 45 দিনের পর্যন্ত মজুদ সক্ষমতা রয়েছে বাংলাদেশের। বর্তমানে দেশের বাজারে জ্বালানি তেলের কোনো সংকটও নেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে গোটা বিশ্বের মতো নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতেও। মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে লাগতে পারে ধাক্কা, যা ভোগাতে পারে বাংলাদেশকেও, এমন মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তারা বলছেন এসব কারণে বাংলাদেশকে এমন অর্থনীতি গড়তে হবে যেখানে বিদেশ নির্ভরতা হবে গৌণ। আতিকুর রহমান তমালের রিপোর্ট। আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। মাত্র 9 মাসের মাথায় আবারও ইরানে হামলা করল ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র। এবারের হামলায় নিহত হলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কূটনৈতিক আলোচনার মধ্যেই কোনো রকম উস্কানি ছাড়াই এমন হামলায় হতবিহ্বল ইরান। হামলার জবাবে একের পর এক মিসাইল ছুটছে দেশটি। ইসরায়েলের বাইরেও মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে সেসব ঘাঁটিতে হামলা করেছে ইরান। বৈশ্বিক তেল সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটগুলোর একটি হরমুজ প্রণালী। উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদনকারী দেশগুলোর রফতানির শতকরা 20% হয় এই পথে। অন্যদিকে বাংলাদেশের 1.5 কোটি প্রবাসীর বড় অংশেরই বসবাস মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। একদিকে এই মানুষদের জীবন জীবিকা যেমন হুমকিতে, তেমনি দেশে থাকা স্বজনরাও আছেন উদ্বেগ উৎকণ্ঠায়। বিশ্লেষকরা বলছেন সেসব কারণে বাংলাদেশকে এমন অর্থনীতি গড়তে হবে যেখানে বিদেশ নির্ভরতা হবে গৌণ। আমাদের বড় করণীয় হলো যে আমরা কোনো একটা দেশের উপর যেন কোনোভাবেই ডিপেন্ডেন্ট না হয়ে থাকি। আমার ডাইভার্সিফিকেশন দরকার, এবং আমার একটা দুটো প্রোডাক্ট হলে হবে না, তো আমার 10-12টা প্রোডাক্ট দরকার। যেই হিউম্যান ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালটাকে যদি ব্যবহার করা যায় তাহলে আমার মনে হয় চিন্তা নেই। ইরানের নিজের অভিজ্ঞতাই কিন্তু সেটা আমাদের মনে করিয়ে দেয়। 1953 সালে নির্বাচিত মোসাদ্দেক সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন মিলে সরিয়ে শাকে আনবার প্রতিক্রিয়া হিসাবেই কিন্তু 1979 সালে এই ইসলামিক বিপ্লব সংগঠিত হয়। তো কাজেই ইরানের নিজের অভিজ্ঞতাই কিন্তু বলে দিচ্ছে যে কোনো ধরনের বল প্রয়োগের মাধ্যমে যে পরিবর্তনটা আসে সেই পরিবর্তনটা কিন্তু টেকসই হয় না। তাদের মতে যুক্তরাষ্ট্রকে তার অস্ত্র বাণিজ্য নির্ভর অর্থনীতি থেকে বেরোতে হবে। সেটি না পারলে দেশে দেশে চাপিয়ে দেওয়া পশ্চিমাদের এই অন্যায় যুদ্ধ থেকে মুক্তি পাবে না বিশ্ব। আমাদের কিছু করার নেই। আমাদের যে জায়গাটুকু করার আছে সেটা হচ্ছে আমাদের লোকজন যারা আছে ওখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের কিছু কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দরকার হতে পারে। সে কি এই অস্ত্র দিয়েই নতুন প্রফিট করবে, না সে অটোমোবিলে করবে? এখন অটোমোবিল বা রেডিমেড গার্মেন্ট দুটোই তো সে মার খেয়ে গেল। এখন সে দেখা যাচ্ছে না ওই ঘুরে ফিরে যেটাকে আমরা কি বলা হয় মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের কাহিনী বলি, সেই কাহিনীটাই আবার নতুনভাবে আসলো। আর এই চাপতরির কাজটি করতে পারে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকামী সচেতন নাগরিকরাই। এটা বড় আকারে নির্ভর করবে আমেরিকার জনগণ কিভাবে রেসপন্ড করবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে কাল। প্রতিদিন সকাল 8টা থেকে টিকিট বিক্রি চলবে বিকেল 4টা পর্যন্ত। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। অতিরিক্ত যাত্রী পরিবহনে 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে। ঈদ যাত্রায় শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফেরে লাখ লাখ মানুষ। স্বস্তিদায়ক ঈদ যাত্রায় যাত্রীদের প্রথম পছন্দ রেলপথ। বিশাল এই যাত্রী চাপ সামাল দিতে প্রতিবারের মতো এবারও প্রস্তুতি সম্পন্ন করেছে রেলপথ মন্ত্রণালয়। 23 মার্চ ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ধরে 3 মার্চ থেকে শুরু হবে রেলের আগাম টিকিট বিক্রি। আর বাড়তি ভিড় এড়াতে এবার 10 দিন আগে 13 মার্চ থেকে শুরু হবে ঈদ যাত্রা। রেলওয়ে মহাপরিচালক বলছেন এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। আর সার্ভারে চাপ কমাতে সকালে দেওয়া হবে পশ্চিমাঞ্চলের টিকিট, আর দুপুর থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের। 3 তারিখ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রয় করা শুরু হবে। পশ্চিমাঞ্চলেটা আমরা সকাল 8টা থেকে দুপুর 2টা এই সময়ের মধ্যে আমাদের ওপেন করা হবে। আর পূর্বাঞ্চলেরটা দুপুর 2টা। একসাথে যদি অনলাইনে ঢুকতে চায় তাহলে ঢুকতে পারবে না, সার্ভার জ্যাম হয়ে যায়। যাত্রী সুবিধায় এবার 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। এছাড়া প্রতিটি ট্রেনেই চাহিদা অনুযায়ী যুক্ত করা হবে অতিরিক্ত কোচ। এবার ঈদ যাত্রায় শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন রেল ডিজি। গতবারের ন্যায় আমরা 5 জোড়া
আমরা ঈদ স্পেশাল ট্রেন চালাবো। ট্রেন যাতে ইঞ্জিনের যাতে বসে না থাকে, শিডিউল যাতে বিপর্যয় না হয়, সেজন্য আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবার ঈদ যাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 13 মার্চ থেকে, চলবে ঈদের আগের দিন পর্যন্ত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ঈদ কেনাকাটায় বন্দরনগরী চট্টগ্রামে এবার 10,000 কোটি টাকা বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। 1,000 কোটি টাকা বিনিয়োগের এ বাজার অনেকাংশেই বিদেশি পণ্যের দখলে। পোশাকের ক্ষেত্রে পাকিস্তানি ও ভারতীয় চাহিদা বেশি হলেও জুতার ক্ষেত্রে তার দখলে থাইল্যান্ড ও চীনের। আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ফেরদৌসী রিপোর্ট। ঈদের কেনাকাটায় জমজমাট বন্দরনগরী চট্টগ্রামের অভিজাত শপিং মল থেকে ফুটপাতের দোকানগুলো। নানা রঙের নিত্য নতুন ডিজাইনের বাহারি পোশাক দিয়ে দোকান সাজিয়েছেন বিক্রেতারা। ক্রেতারা আসছেন পরিবারের সদস্যদের নিয়ে ঈদের জন্য পছন্দের পোশাক কিনতে। ঈদ কেন্দ্রিক নতুন বিনিয়োগ করেছেন ব্যবসায়ীরাও। চট্টগ্রামের শপিং মলগুলোতে এবার ঈদে অন্তত 10,000 কোটি টাকা বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। এই বছর আমাদের 5 থেকে 10,000 কোটি টাকা এখানে বেচা বিক্রি করার একটা সুযোগ রয়েছে। আশা করি আশা অনুরূপাতে এটাই হবে। ঈদে ফ্যাশনেবল ও বাহারি ডিজাইনের পোশাকের চাহিদা থাকে বেশি। পোশাকের ক্ষেত্রে ক্রেতাদের পছন্দের শীর্ষে থাকে পাকিস্তানি ও ভারতীয়। ফলে এসব দেশ থেকে নামি দামি ব্র্যান্ডের কাপড় নিয়ে এসেছেন বিক্রেতারা। আর জুতার ক্ষেত্রে তা দখলে চীন ও থাইল্যান্ডের। এবার আমরা চলতেছে, আপনার একটা লাঙ্গলকোট বের হয়েছে, পাকিস্তানের জারজুতি কিছু কাজের উপর আসছে। ইন্ডিয়ার একটা ড্রেসের মধ্যে মানে বেশি আকৃষ্ট, যেমন এবারের মধ্যে আপনার ফার্সি আছে, ফ্রন্ট কাট আছে। 80% আমাদের বাইরের, এখানে ট্যালেন্টি প্রোডাক্ট এবং চাইনিজ। নিত্য নতুন ডিজাইন আর কাপড়ের মানের জন্যই বিদেশি পোশাকে বেশি আগ্রহের কথা জানান ক্রেতারাও। এবছর এগুলো একটু ইউনিক চাচ্ছি, গ্রাউন্ডের মধ্যে যেমন ইউনিক এবার মোনা গ্রাউন্ডটা, যেটা আমার স্পেশালি আমার পার্সোনাল পছন্দ। পাকিস্তানিটা আরও বেশি সুন্দর, কজ এটা হাতটা অনেক ঢোলা হয়, দেন ড্রেসটা অনেক কিউট হয়, একটু অন্যরকম হয় আর কি অ্যাস্থেটিক। চট্টগ্রাম নগরীতে অভিজাত সহ ছোট বড় মিলিয়ে 5 শতাধিক মার্কেট রয়েছে, যেখানে ঈদের 1 মাস আগে থেকে শুরু হওয়া কেনাকাটা চাঁদ রাত পর্যন্ত চলবে বলে জানান বিক্রেতারা। চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সন্ত্রাসীদের ধরতে ও অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান চালিয়েছে সিএমপি। রাতেই শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সন্ত্রাসীরা পাহাড়ি এলাকায় অবস্থান করছে বলে ধারণা করছে পুলিশ। চট্টগ্রামে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি করে সন্ত্রাসীরা। 28 ফেব্রুয়ারি সকালে নগরীর চন্দপুরায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর আগে গত 2 জানুয়ারিও এই বাড়িতেই সন্ত্রাসীরা গুলি ছুড়েছিল। রোববার রাত 11টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে সিএমপি। এ সময় নগরীর 16টি থানা এলাকায় অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে অভিযান শুরুর ঘোষণা দেন অতিরিক্ত পুলিশ কমিশনার। ব্যবসায়ীর বাড়িতে গুলি প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসীরা পাহাড়ি এলাকায় গা ঢাকা দিয়েছে। তাদের হাতে পুলিশের লুট করা অস্ত্র ছিল কিনা তা উদ্ধারের পর জানা যাবে। আমরা অপরাধী শনাক্ত করেছি, অপরাধীদের সম্ভাব্য আস্তানায় আমরা গোয়েন্দা অভিযান পরিচালনা করছি। আমাদের কাছে যে তথ্য আছে যে তারা অস্ত্র বাইরে থেকে নিয়ে আসেনি, অস্ত্র চট্টগ্রাম শহরের কোথাও না কোথাও লুকিয়ে রেখেছে। এই ধরনের অনেকগুলো স্পট আমরা আইডেন্টিফাই করেছি, সবগুলোতে আমরা একসাথে অভিযান পরিচালনা করব। রাতেই নগরীর 16টি থানা এলাকায় 10টি টিমে ভাগ হয়ে শুরু হয় অভিযান। মাদক কারবারি ও সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান পুলিশ। কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম যাতে না হয়, আমরা সেই জন্য একেবারে যেটাকে বলে চিরুনি অভিযান পরিচালনা করছে। এখানে যারা অবৈধ অস্ত্র বহন করে বা অস্ত্র দিয়ে তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, তাদের ব্যাপারে এই অভিযান আমাদের চলমান থাকবে। অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী অভিযান অব্যাহত বলে জানিয়েছে সিএমপি। সময় সংবাদ, চট্টগ্রাম। বগুড়ায় নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কলেজ ছাত্রদল সভাপতি শাকিলকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহতের স্বজনদের অভিযোগ, মাঝগ্রামে এক নারীকে উত্ত্যক্ত করার সময় রাব্বি নামে এক যুবককে বাধা দেন নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। ঘটনার পর রোববার সন্ধ্যায় পরিণসহ বেশ কয়েকজন যুবককে নিয়ে বাস স্ট্যান্ডে যায় রাব্বি। সেখানে শাকিলকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ ওঠে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই বগুড়া 4 আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন তাকে দেখতে আসেন।
ঘটুক না একটা ছোটখাটো বিষয় নিয়ে এত দূর পর্যন্ত চলে গেছে। আমি কিন্তু বিচার চাই, আমি কিচ্ছু চাই না, আমার একটা মাত্র ছেলে। কারো শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরুক, এটা আমরা কখনো চাই না। আমি ইতিমধ্যেই ওসি সাহেবকে বলেছি, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অ্যাকশন আপনি শুরু করেন। সে যেই হোক, যে মানে নেতা হোক, দলের চেইন অফ কমান্ডের বাইরে গেলে তাকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। সাগরপথে ট্রলার যোগে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় সেন্ট মার্টিনের গভীর সমুদ্র এলাকা থেকে 153 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় মানব পাচারকারী চক্রের 15 সদস্যকে আটক করা হয়। কোস্টগার্ড জানায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু লোক সেন্ট মার্টিনের দক্ষিণ পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে অভিযান চালায় তাদের একটি দল। অভিযানে সন্দেহজনক একটি ট্রলারকে থামানোর সংকেত দিলে তা অমান্য করে ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ট্রলারটি ধাওয়া করে ট্রলারটি জব্দ করা হয়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে মালয়েশিয়াগামী নারী ও শিশুসহ 153 জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। আটক করা হয় 15 জন মানব পাচারকারীকে। কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশি উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগরের পথে পাচারের পরিকল্পনা করছিল। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত মানব পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঝালকাঠিতে মহাসড়কের পাশের গাছ যেন মরণ ফাঁদ। প্রায়ই গাছের ডাল ভেঙে পড়ছে সড়কের ওপর, এতে ঘটছে দুর্ঘটনা। তবে শিগগিরই ঝুঁকিপূর্ণ গাছ কাটায় কথা বলছেন সড়ক বিভাগ। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। মহাসড়কের দুপাশে গাছ, অনেক স্থানে দুপাশের গাছ মিলেছে সড়কের মাঝ বরাবর। বন বিভাগের তথ্য মতে ঝালকাঠির 1200 কিলোমিটার দীর্ঘ বিভিন্ন সড়ক মহাসড়কের দুপাশে অন্তত 12,000 গাছ রয়েছে, যার বেশিরভাগই বয়স্ক। এসব গাছের অনেক ডাল মৃত ও শুষ্ক। বিদ্যুতের তারও টানা হয়েছে গাছের মাঝে দিয়ে। এলাকাবাসী বলছেন, প্রায় গাছের ডাল ভেঙে পড়ছে সড়কের ওপর, যার জন্য ঘটছে দুর্ঘটনা। ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে গাছও। এসব দুর্ঘটনায় হচ্ছে প্রাণহানিও। শীঘ্রই ব্যবস্থা নিতে বন বিভাগের কাছে দাবি জানিয়েছেন জেলাবাসী। সড়কে বড় বড় গাছগুলা রয়েছে, পাশে কিন্তু গাড়ি ঘোড়া যানবাহন চলতে যথেষ্ট সমস্যা হয়। অনেক গাছ মরে গেছে, কিন্তু বন বিভাগ কাটিয়ে নেয় না। ডালপালা পইড়া, গাছ পইড়া অনেক মৃত্যু ঘটে, এগুলো আমরা অপসারণ চাই। গাছের লাগে যে মারিয়ে দিয়েছে গাড়ি, ওই গাছে সিনিয়র হয়ে গেছে। প্রতিপক্ষ এই গাছগুলো কাটে না, আরো অ্যাভেলেবেল যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট হইবে। ঠাল এদিকে পড়ছে, কোনো গাড়ি ক্রসিং হইলে যে একটু চাপ দিয়ে এই গাছের লাগে বাইস গে আমাদের সামনে গেলাস ভাঙ্গে যায়। তবে শীঘ্রই ঝুঁকিপূর্ণ গাছ কাটা ও ছাঁটাই করার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। ইতিমধ্যে বন বিভাগকে চিঠির মাধ্যমে অবহিত করেছি এবং তারা ইতিমধ্যে রাজাপুর অংশে, নৈকাঠি থেকে সাতুরিয়া অংশে ঝুঁকিপূর্ণ গাছসমূহ কর্তন করেছে এবং অবশিষ্ট অংশে ঝুঁকিপূর্ণ গাছসমূহ কর্তনের প্রক্রিয়াটি বন বিভাগের মাধ্যমে প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য মতে গত 3 বছরে ঝালকাঠির বিভিন্ন সড়ক মহাসড়কে ঝড় বৃষ্টিতে যানবাহনের ওপর গাছ ও ডালপালা ভেঙে পড়ে 10টির বেশি দুর্ঘটনা ঘটেছে। সময় সংবাদ, ঝালকাঠি। রাতে ও দিনে আবহাওয়ার তারতম্যের কারণে বরেন্দ্র অঞ্চল নওগাঁয় জ্বর, সর্দি ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। এ নিয়ে বিস্তারিত জানাতে সহকর্মী এমআর রকি আছেন সদর হাসপাতালে, যুক্ত হব তার সাথে। রকি, জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে। আমরা লক্ষ্য করছিলাম এই সময়ে যে রোগগুলো বেশি হাসপাতালগুলোতে আসছে, জ্বর, সর্দি, নিউমোনিয়া, ডায়রিয়া, এবং বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। শিশুদের উপরই প্রভাবটা সবচেয়ে বেশি আমরা দেখছি এবং হাসপাতালগুলোতে স্বাভাবিকভাবে যে রোগীর ধারণ ক্ষমতা তার চেয়ে কিন্তু 8 থেকে 10 গুণ বেশি রোগী এই মুহূর্তে এই হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে। আমরা রয়েছি নওগাঁ সদর হাসপাতাল। এই হাসপাতালে মাত্র
30টি বেড রয়েছে শিশুদের জন্য, কিন্তু অতিরিক্ত এই মুহূর্তে 100-র অধিক শিশু ভর্তি রয়েছে। এবং এই অতিরিক্ত রোগের যে মূল কথা এখানকার যারা স্থানীয় চিকিৎসক তারা বলছেন যে হঠাৎ করে এই বৈরী আবহাওয়ার প্রভাব বড় ধরনের একটা ছন্দপতন তৈরি করেছে। রাতে কিছুটা হিম শীতল তাপমাত্রা অনুভূত হচ্ছে, আবার দিনে গিয়ে সেটি কিন্তু একেবারে 32 বা 30-এর ঘরে তাপমাত্রা বিরাজ করায় ঘেমে যাওয়ার যে প্রবণতা বা দ্রুত ঘেমে যাওয়া শিশুরা, এর ফলে কিন্তু রোগীর এই রোগের প্রকোপগুলো বাড়তি। এবং হাসপাতালে যারা আসছেন তারা বলছেন অতিরিক্ত রোগের কারণে স্বাভাবিক যে সেবা এখানে পাওয়ার প্রত্যাশা নিয়ে তারা আসছিলেন সেই সেবাটা একদিকে ব্যাহত হচ্ছে, চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। এখানে দায়িত্বরত যারা সেবিকা রয়েছেন তারা বলছেন যে অতিরিক্ত রোগের কারণে যে ফ্লোটা থাকে রোগীর সেবা তাদের যে মাত্রাটা থাকে সেটা পরিপূর্ণভাবে এই মুহূর্তে কিন্তু একরকম ভেঙে পড়া উপক্রম বা সেবা হিমশিম অবস্থা তৈরি হয়েছে। এবং চিকিৎসকদের দিক থেকে যে মূল বার্তাটি এই মুহূর্তে তারা জানান দিচ্ছেন যে এই সময়ে শিশুদেরকে একটা সুরক্ষার মধ্যে নেওয়ার বিষয়টি তারা গুরুত্ব দিয়েছেন। শিশুরা যেন এই সকালে যে ঘেমে যাওয়ার চাপটা থাকছে, আবহাওয়া বেড়ে যাওয়ার কারণে গরম অনুভূত হচ্ছে, এই গরম থেকে যেন শিশুদের বাড়তি একটা সুরক্ষা নেওয়া হয়। এবং পাশাপাশি এই বৈরী আবহাওয়া মোকাবেলার জন্য যে সুষম খাবারের বিষয়গুলো সেই বার্তাগুলো কিন্তু চিকিৎসকদের দিক থেকে বিভিন্নভাবে সভা সেমিনার মাধ্যমে তারা তুলে ধরছেন। কারণ এই সময়ে আমরা যে বিষয়টি দেখছিলাম যে হাসপাতালগুলোতে অতিরিক্ত চাপের কারণে একদিকে যেমন ঘাটতি পড়ছে সেবা প্রবাহ, অন্যদিকে বৈরী আবহাওয়াটা হঠাৎ ছন্দপতনের প্রভাবটি কিন্তু এই বৈরী জনজীবনকে অনেকটা অতিষ্ঠ করে তুলেছে। এবং এবার শীতের প্রকোপটা অনেকটা শেষ মুহূর্তে এসে আবার নতুন করে রাতে বাড়তি শীত এবং কুয়াশা ঝরছে। এই আবহাওয়াটাই কিন্তু এই অঞ্চলের মানুষকে এক ধরনের বিব্রতকর অবস্থায়, অস্বস্তিকর অবস্থায় ফেলেছে। এই ছিল সার্বিক নওগাঁয় শীতজনিত বা আবহাওয়া পরিবর্তনজনিত যে রোগবালাই তার খবর আমার কাছে। সহকর্মী এম আর রকি যুক্ত ছিলেন নওগাঁ সদর হাসপাতাল থেকে। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। অগ্নিসংযোগের 1.5 বছরেও সংস্কার হয়নি বরিশাল সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবন। ভেতরে পুড়ে যাওয়া আসবাবপত্র ও ফাইলের স্তূপ। ভবনটি ব্যবহার উপযোগী করা না হলে নাগরিক সেবার সংকটে তীব্র হবে বলে মনে করছেন সচেতন সমাজ। তবে সংস্কারের অর্থ ব্যয় না করে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নগর কর্তৃপক্ষের। সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। বরিশাল সিটি কর্পোরেশনের এনএক্স ভবন একসময় নগর ভবনের কর্মকর্তা কর্মচারী আর সেবা প্রত্যাশীদের ব্যস্ততা ছিল। এখন সেখানে শুধুই ছাই আর পুড়ে যাওয়া চেয়ার টেবিল আর ফাইলের জঞ্জাল। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিক্ষুব্ধরা শহরের বিবিরপুকুর পাড়ে 5তলা এ ভবনটিতে আগুন দেয়। এর 1.5 বছর পার হলেও ভবনটি পরিত্যক্তই রয়ে গেছে। বর্তমানে এর ভিতরে প্রবেশ করলে চোখে পড়ে পুড়ে যাওয়া আসবাবপত্রের স্তূপ। সম্প্রতি নিচতলায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করেছে বিদ্যুৎ বিতরণ বিভাগ। তবে ব্যবহার উপযোগী করা না হলে নাগরিক সেবায় সংকট তীব্র হবে বলছেন সচেতন সমাজ। কয়েক কোটি টাকার কিন্তু এইটি অপচয় করা হয়েছে। এই যে অপচয় যারা করছে তাদের বিরুদ্ধেও যেমন ব্যবস্থা নেওয়া উচিত এবং এইটাকে এইভাবে ফেলে রাখা যাবে না। এটাকে একটা সংস্কারের মধ্যে দিয়ে রাষ্ট্র সেই জায়গাটা নিয়ে আসবে। সিটি কর্পোরেশন বলছে কোনো ফাউন্ডেশন ছাড়াই আগের কর্তৃপক্ষ 5তলা ভবন নির্মাণ করেছে, যা ঝুঁকিপূর্ণ। সংস্কারে অর্থ ব্যয় না করে নতুন ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। একটা কনসালটেন্ট ফার্মকেও আমরা নিয়োগ দিয়েছিলাম। তাদের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী হলো আমাদের সব সহ ইনক্লুডিং প্রায় 6.5 কোটি টাকা এটা লাগবে যদি রেট্রোফিটিং করে আমরা ইউজেবল করি। যেহেতু আমাদের ভবনটা ফাউন্ডেশন নেই এবং এনে ঠিকঠাক করে উঠলেও তাও যে খুব ভালোভাবে চলবে এরকম সম্ভাবনা নাই, যার জন্য আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে রাখছি। দেখেন আর আমরা উদ্বোধন ভেঙে নতুন করে নতুন ভবনের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। 2002 সালে বরিশাল সিটি কর্পোরেশন যাত্রা শুরু করে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পটুয়াখালীর নদ-নদীতে দেখা দিয়েছে তীব্র নাব্য সংকট। ভাটার সময় ডুবোচরে আটকে যাচ্ছেন অভ্যন্তরীণ ও ঢাকাগামী লঞ্চ। এতে প্রতিনিয়তই তৈরি হচ্ছে যাত্রী ভোগান্তি। ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। পটুয়াখালীর নদ নদীগুলোতে প্রকট আকার ধারণ করে নাব্য সংকট। ভাটার সময় নদীর বিভিন্ন স্থানের গভীরতা 1.5 মিটারের নিচে গিয়ে পৌঁছায়। এতে ঢাকা পটুয়াখালী নৌপথে চলাচলকারী ও অভ্যন্তরীণ লঞ্চগুলো প্রতিনিয়তই আটকে যাচ্ছে ডুবোচরে।
নদীবন্দরের প্রবেশমুখের লাউকাঠি, লোহালিয়া, কারখানা ও কবায়ের ডুবোচরে প্রায়ই আটকা পড়ে লঞ্চ। এতে গন্তব্যে পৌঁছাতে নৌযানগুলোকে অপেক্ষা করতে হয় পরবর্তী জোয়ারের জন্য। যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে। নাব্য সংকট সমাধানে দ্রুত নদী খননের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কেবিন করছে, লঞ্চ যাইতে পারে না, লঞ্চ ঢুকতে পারতে আসে না, বাইরে যেতে পারতে আসে না, তাহলে আরও 2 ঘন্টা 3 ঘন্টা জায়গায় বইতে থাকা লাগে। সরকারের জাহাজ, লঞ্চ, স্টিমার সমস্ত কিছু বাজ্যে পড়তে আছে, কারণ আমরা ঢাকা যাইতে খুব সমস্যা হইতে আছে। চর পড়ে গেছে লঞ্চের ঠিক সামনেই। এই লঞ্চটা যে মুভ করবে, সেই মুভ করার মতো পানি এখানে সংকট। ডেরেজার লাগাই দিয়েছে, কাইটিয়া করে না, লাগাই নিয়ে 12 মাস, কিন্তু কাইটিয়া শেষ করতে পারে না। প্রতিদিন এমন কোনো ট্রিপ নাই যে আমাদের 3 ঘন্টা ওইখানে লেট করতে হয়। 3 ঘন্টা লেটের কারণে সময় মতো যাত্রী নিয়ে পৌঁছাইতে পারি না। সরকার এটা পদক্ষেপ না নেয় অতি দ্রুত যদি ড্রেজিং না করে, তাহলে আমাদের এই জাহাজ কোম্পানির ব্যবসায়িত থাকবে না। দীর্ঘদিন ধরে নদী খনন চললেও ফিরে আসেনি নাব্য। বর্তমানে বন্ধ রয়েছে ড্রেজিং। তবে নাব্য ফেরাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নদীবন্দর কর্মকর্তা। ড্রেজিং কার্যক্রম চলমান আছে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই 1 থেকে 1.5 মাসের ভিতরে ড্রেজিং কার্যক্রম সম্পন্ন হলে আমাদের এই দুর্ভোগটা থাকবে না, যাত্রীদের কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না। পটুয়াখালীতে অভ্যন্তরীণ 17টি রুটে প্রতিদিন 30টি ছোট এবং ঢাকা পটুয়াখালী রুটে চলাচল করে 12টি বড় লঞ্চ। সময় সংবাদ, পটুয়াখালী। পটুয়াখালীর উপকূলের বিস্তীর্ণ বালুচরে তরমুজ চাষে স্বপ্নের হাতছানি। আগাম তরমুজের বাম্পার ফলনে প্রাণ ফিরেছে কৃষকের মাঠে। অনুকূল আবহাওয়ায় আর রোগবালাই কম হওয়ায় হাসি ফুটেছে চাষিদের মুখে। বাজারেও মিলছে কাঙ্ক্ষিত দাম। কৃষি বিভাগের প্রত্যাশা, এ জেলা থেকে তরমুজ বাণিজ্যের লেনদেন দাঁড়াতে পারে 2.5 থেকে 3 হাজার কোটি টাকা। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। সবুজ লতার বিস্তীর্ণ চাদরের নিচে লাল রঙের পাকা তরমুজ। পটুয়াখালীতে এবার আগাম আবাদে মিলেছে বাম্পার ফলন। ডিসেম্বরের শুরুতেই গলাচিপা, রাঙ্গাবালী, কলাপাড়া ও বাউফল উপজেলায় শুরু হয় চাষ। পর্যাপ্ত রোদ, অনুকূল তাপমাত্রা ও রোগবালাই কম থাকায় 2 থেকে 2.5 মাসের মধ্যেই ফলন ঘরে তুলছেন কৃষকরা। টকটকে লাল ও মিষ্টি স্বাদের কারণে দেশজুড়ে রয়েছে এ জেলার তরমুজের চাহিদা। রমজান মাসের শুরুতেই বাজারে সরবরাহ বাড়ায় চাহিদাও ভালো। পাইকারি ও খুচরা 2 বাজারেই মিলছে সন্তোষজনক দাম। এতে উৎপাদন খরচ উঠে লাভের আশা করছেন চাষিরা। 12-13 কানি জমিনে আগাম আইসে গেছে, আর 7 কানির মতো আছে, পরে আসবে। অনেক ভালো হয়েছে, কৃষক যারা আসলে বেচছে তো ওরা লাভই বেচছে। আগাম জাতের দিছি, ফলন ভালো হয়েছে, কিন্তু আমরা এই রমজান মাসেও ফলন ভালোভাবে। বৃষ্টি যখন নাই, তারপর চান্দা নাই, অনেক ভালো, আল্লাহর শুকরিয়া। উপকূলের এই তরমুজ ঘাটগুলো এখন পরিণত হয়েছে ব্যস্ত বাণিজ্য কেন্দ্রে। ক্ষেত থেকে ট্রলার ভর্তি তরমুজ আসছে ঘাটে, সেখান থেকে পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। দিনরাত 24 ঘন্টা এভাবে চলছে মহা কর্মযজ্ঞ। জ্বরে গুন্ডা মালটাল ভালোই উঠছে, আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে এবছর। সৎ যদি হয় 25 থেকে 30 হাজার টাকা কেজি, যদি 60 থেকে 70 টাকা কেজি হয়, এই রেটে আমরা বিক্রি করি। কিন্তু আমরা ক্ষেত থেকে কিনে এলো আমরা সৎ হিসাবে। প্রতিদিন প্রায় 500-600 গাড়ি লোড হয়। এখন প্রথম মৌসুম তো, সেই জন্য একটু কম মালের চাপ। পাইকারি এখানে আসে, আমরা বিক্রি করি যশোর, রাজশাহী, সিরাজগঞ্জ, ঢাকা। আবহাওয়া অনুকূলে থাকলে জেলা থেকে ফলনটির বাণিজ্য 3 থেকে 3.5 হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। কৃষকদের সমস্যা হওয়ার কথা না, যদি তারা ঠিকমতো সার এবং অন্যান্য বিষয়গুলো, ম্যানেজমেন্টগুলো যদি, ব্যবস্থাপনাগুলো যদি ঠিকমতো করে থাকে, ভোক্তাদের নিকট গরমে বেশি চাহিদা থাকে, ওই গরমটা সময় তাদের তরমুজটা উঠলে তারাও ভালো দাম পাবে। তবে জেলার কিছু জায়গাতে তরমুজ গাছ মারা যাচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে এটি কোনো রোগ নয়। অতিমাত্রায় সার, কীটনাশক প্রয়োগ ও মাটির উর্বরতা নষ্ট হওয়ার কারণে এমন সমস্যা দেখা দিতে পারে। চলতি বছর জেলায় তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল 27,326 হেক্টর জমিতে। তবে বাস্তবে আবাদ হয়েছে 34,567 হেক্টরে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। সকালের সময় আবারও দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ায় ক্ষোভে ফুঁসছে বিশ্বের বিভিন্ন দেশ। লেবাননের বৈরুতে শত শত হিজবুল্লাহ সমর্থক সমাবেশ করে খামেনির প্রতি শ্রদ্ধা জানান। ইরানের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে তুরস্কের ইস্তাম্বুলে। মার্কিন আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করেছে ইয়েমেন ও মালয়েশিয়ার বাসিন্দারাও।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানান লেবাননের শত শত হিজবুল্লাহ সমর্থক। স্থানীয় সময় রোববার বেইরুতের দক্ষিণাঞ্চলে জড়ো হয়ে সমাবেশ করেন তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার নিহত হওয়ার খবরে শোক প্রকাশ করেন তারা। সমাবেশে হিজবুল্লাহর পতাকা হাতে স্লোগান দেন অংশগ্রহণকারীরা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ছবির পোস্টার হাতে বিক্ষোভ হয়েছে তুরস্কে। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ইসরায়েলি কনসুলেটের সামনে অবস্থান নেন। এ সময় ইরানের প্রতি সংহতি জানিয়ে স্লোগান দেন তারা। একাধিক বক্তা যুক্তরাষ্ট্রের নীতিকে আগ্রাসন আখ্যা দিয়ে মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানান। আমরা এখানে এসেছি এই হত্যাযজ্ঞ, এই দমন নীতি, এই আক্রমণগুলোকে নিন্দা জানাতে, শোষিতদের জন্য একটি কণ্ঠস্বর উপস্থাপন করতে, দেখাতে চাই আমরা মুসলিম উম্মার পাশে দাঁড়াচ্ছি এবং আমরা তাদের সঙ্গে একত্রে কাজ করতে চাই। ইরানি পতাকা ও খামেনির ছবি নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরেও যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিক্ষোভ করেন শত শত মানুষ। সমাবেশ থেকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদ জানান তারা। একই দিন ইয়েমেনের রাজধানী সানায় হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে ইরানের প্রতি সংহতি জানায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। রাইফেল হাতে সমাবেশে অংশ নেন অনেকেই। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 14 জন। স্থানীয় সময় রোববার দেশটির অস্টিন অঞ্চলে একটি বারে রাতভর গোলাগুলি ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অস্টিন পুলিশের প্রধান লিসা ডেভিস এক সংবাদ সম্মেলনে বলেন, নিহতদের মধ্যে হামলাকারীরাও রয়েছেন, তবে হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ আরও জানায়, ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তাদের গুলিতে হামলাকারী নিহত হয়। হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে তদন্ত অব্যাহত রয়েছে। এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। দেখছেন সকালের সময়। খেলার খবর। প্রথমবারের মতো এশিয়ার মঞ্চে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলবে লাল সবুজ। আধুনিক সুযোগ সুবিধা ও সবুজে ঘেরা এই স্টেডিয়াম। মূল ভেন্যুর পাশে রয়েছে জিম, একাডেমি ও শিশুদের খেলার মাঠ। সিডনি থেকে বিস্তারিত থাকছে পারভিন আক্তারের প্রতিবেদনে। শান্ত সিডনিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম। চারদিকে শুধু সবুজ আর সবুজ। প্রকৃতির অপরূপ সৌন্দর্য এই স্টেডিয়ামকে দিয়েছে ভিন্ন রূপ। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কারণে স্থানীয়দের কাছে কমব্যাংক স্টেডিয়াম নামেই এটি বেশি পরিচিত। AFC নারী এশিয়ান কাপের কারণে নতুন রূপে সেজেছে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম। আধুনিক আলোকসজ্জা, অত্যাধুনিক মিডিয়া সেন্টার, দৃষ্টিনন্দন গ্যালারি, বিশ্বমানের টার্ফ। গ্যালারিতে দর্শক ধারণ ক্ষমতা 30,000। সবকিছু মিলিয়ে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক স্টেডিয়াম কমব্যাংক। মূল স্টেডিয়ামের সামনেই আছে ক্রিকেট মাঠ, আধুনিক একাডেমি ও জিম সুবিধা। এই মাঠের বড় বৈশিষ্ট্য, দর্শক ও খেলার মাঠের দূরত্ব খুবই কম। চারদিকে সমান উচ্চতার গ্যালারি তৈরি করে আনা হয়েছে চমৎকার আবহ। এটি ওয়েস্টার্ন সিডনি ফুটবল ক্লাবের হোম গ্রাউন্ড। ফুটবলের পাশাপাশি রাগবিও হয় এই মাঠে। আন্তর্জাতিক ফুটবল ও রাগবির বড় ম্যাচ নিয়মিত আয়োজন করা হয় এখানে। বাংলাদেশ নারী ফুটবল দলের ঐতিহাসিক এশিয়ান কাপ যাত্রার সঙ্গীও হবে এই ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম। গ্রুপ পর্বে চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে 2 ম্যাচ এই ভেন্যুতেই খেলবে আফ্রিদারা। দৃষ্টিনন্দন এই স্টেডিয়াম তাই সাক্ষী হয়ে থাকবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলেরও। আধুনিক সুযোগ সুবিধার এই ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম নির্মিত হয় 2019 সালে। নির্মাণে ব্যয় করা হয়েছে 300 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। এই ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামেই আগামী 3 মার্চ স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে নামবে বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কমলাপুর স্টেডিয়াম পরিদর্শন করেছেন আমিনুল হক। রোববার জাতীয় ক্রীড়া পরিষদ সচিবকে নিয়ে স্টেডিয়ামের বিভিন্ন দিক ঘুরে দেখেন তিনি। এ সময় স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা ও পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আমিনুল হক। স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের জন্য NSC-কে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। দ্রুতই কমলাপুর স্টেডিয়াম ও এর আশেপাশের এলাকায় ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আমরা খুব দ্রুতই ফুটবল ফেডারেশনকে এই কমলাপুর স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিয়ে আমরা আশা করি যে তাদের যে দায়িত্ব রয়েছে আমাদের খেলোয়াড়দের ড্রেসিং রুম থেকে শুরু করে খেলোয়াড়দের থাকার যে ব্যবস্থাপনা এবং স্টেডিয়ামের আশেপাশে যে পরিবেশগত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা তাদের মতো করে করবে। যেহেতু স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের আন্ডারে, সো আমরা আমাদের জায়গা থেকে তদারকি করে এখানকার নিরাপত্তা, নিশ্চয়তা এবং এখানকার যে সার্বিক যে ব্যবস্থাপনা সেগুলো আমরা আমাদের মতো করে দেখভাল করব। এ পর্যায়ে শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরান যুদ্ধ 4 সপ্তাহ স্থায়ী হতে পারে ইঙ্গিত ট্রাম্পের। নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র। মার্কিন রণতরীতে পাল্টা হামলায় 3 জন নিহতের দাবি তেহরানের। ইরানের পাল্টা হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত, কুয়েত বিমানবন্দরে আহত 4, প্রবাসীদের নিরাপত্তায় গুরুত্ব প্রধানমন্ত্রীর, ফ্লাইট বাতিলে ভোগান্তি কমানোর চেষ্টা। এবং ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশেও। জ্বালানি খাতে সংকটের শঙ্কা, রেমিটেন্স প্রবাহেও লাগতে পারে বড় ধাক্কা, স্বনির্ভর অর্থনীতিতে জোর। এই ছিল সকালের সময়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আসছেন রোজা চৌধুরী। ধন্যবাদ মেজবা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।